যদি এখনও রেগে থাকো তাহলে আমাকে একটা চুমু দাও। ঝিলমিল খুব লজ্জা পেল। সবকিছু যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এত জলদি ওদের বোঝাপড়াটা হয়ে গেল যে ঝিলমিল মাঝে মধ্যে ভুলেই যায় যে কোন পরিস্থিতি আর কিভাবে ওদের বিয়ে হয়েছিল। হৃদয় আরেকটু কাছে টেনে ফিসফিস করে বলল, তার মানে তুমি রেগে আছো? আর কতদিন পাড়ার দোকানে আড্ডা দিয়ে বেড়াবে? এই সময় টিপিক্যাল বউর মতো প্রশ্ন করা দরকার ছিল? ঝিলমিল নিঃশব্দে হাসল। হৃদয় শক্ত করে জড়িয়ে ধরল ঝিলমিলকে। হাড়গোড় ভেঙে যাবার উপক্রম। ঝিলমিল চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই রংধনুর ৭ রং দেখতে পাবে। সকাল ৯টা। মিঠাপুকুর লেনের তালুকদার বাড়িতে কাজ করে মাজেদা খালা। সকালে তার এই বাসায় অনেক কাজ, কিন্তু আজ ফিরে যেতে হচ্ছে। নিচতলায় থাকে প্রফেসর সাহেবের বউ। কাল রাতে সে দোতলায় ভাঙচুরের শব্দ পেয়েছে মাঝরাতে। এমনিতেই বাসায় তেমন ঝামেলা নেই, কিন্তু কাল রাতে কী এমন ঘটেছে সেটা জানবার খুব আগ্রহ প্রফেসর সাহেবের বউয়ের। তিনি মাজেদাকে ডাকলেন। কি ব্যাপার মাজেদা, কই যাও সকাল সকাল? প্রফেসরের বউ সেটা জানে। গেট খুলে যখন ঢুকেছে তখন তিনি জানালা থেকে দেখেছে। তখনই আঁচ করেছিল যে নতুন বউকে ঘিরেই কিছু ঝামেলা হয়েছে। তিনি বিস্তারিত শোনার জন্য মাজেদাকে ঘরে ডাকলেন। রুটি খাওয়ানোর ফাঁকে ফাঁকে ঘটনা শুনলেন। প্রফেসর সাহেবের বউ এমনিতে কারো সাত পাছে থাকেন না, কিন্তু সব ঘরের হাড়ির খবর তার কাছে আছে। দিন কয়েক আগে রাহেলা দুপুরবেলা বেরিয়ে যাবার পর তিনি গিয়েছিলেন চৈতির কাছে গল্প করতে। মেয়েটা মিশুক না তেমন, তাই কথা বাড়াতে আগায়নি। তবে মাজেদার কাছ থেকে খবর পেলেন যে ঝিলমিলের ব্যাপারে সব কিছু জেনে খুব অশান্তি করছে চৈতি। মাজেদা চলে গেল আরেক বাসার কাজে। অনেক বছর ধরে সে এই বাসায় আছে। রাহেলার ব্যবহার কাজের লোকেদের সাথে যাচ্ছে, তাই কাজ মনমতো না হলেই মেজাজ দেখান খুব। তবু ভালো টাকা পাওয়া যায় বলে কাজ করে। কোরবানির সময় মাংস, ঈদে দুটো ভালো শাড়ির লোভেও গাছ ছাড়ার কথা ভাবে না। তাছাড়া প্রায়ই বেঁচে যাওয়া খাবার বাসার জন্য নিতে পারে। অনেক ভালো খাবার থাকে এদের প্রতিবেলায়। তবে মাজেদা একটা গাদ্দারি কাজ করেছে। চৈতির কাছ থেকে একজোড়া কানের দুল নিয়ে ঝিলমিলের সঙ্গে আকাশের সম্পর্কের কথা গড়গড় করে বলে দিয়েছে। চৈতি ফুস নিয়ে কাজটা করতে বাধ্য করলেও তিনি দুলের লোভ ছাড়তে পারেননি। এটা এমন কোনো অন্যায় না, গরিব মানুষের লোভ থাকতেই পারে, খুন খারাপই তো করেনি। চৈতি অবশ্য আল্লাহর কিরা করেছে, এই কথা কাউকে জানাবে না। কিন্তু মাজেদার মনোকষ্ট অন্য জায়গায়। কানের দুল জোড়া নিয়ে হাসিবের বাপকে দেখিয়েছিল, তিনিও খুশি ছিল। পরশুদিন গয়নার দোকানে নিয়ে গিয়ে পরখ করে ফিরে জানালেন ওটা সোনার না, রূপার ওপর সোনার জল করা। বড় বাড়ির মেয়ে বউ হলেও চৈতির মন খুব ছোট। আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন মাজেদা, বেইমানির বিচার তিনি করবেন। আকাশদের বাসার ড্রয়িং রুমে বসে আছেন চৈতির মামা, বাবা, 2 চাচা, চাচি, মা আর 2 ভাই। এতজন মানুষ রাতে মেয়ের কান্ডা শুনে দেরি না করে রওনা হয়েছেন। একমাত্র মেয়ে, স্বাভাবিকভাবেই সকলের নয়নমণি। আকাশের হাতে তুলে দেবার সময় বাপ চাচারা গম্ভীর গলায় বলেছিলেন কোনো অবস্থাতেই তাদের মেয়ে যেন কষ্ট না পায়। খুব স্বাভাবিক একটা কথা। মেয়ের বিয়ের সময় বাড়ির লোক বরের বাড়ির সবাইকে এমন সৌজন্যমূলক কথা বলে, কিন্তু আজ যখন আকাশের কানে সেদিনের কথাটা বাজে, তখন সূক্ষ্ম অনুভূতি বলে ওটা শুধু সৌজন্যমূলক কথা নয়, সাইলেন্ট থ্রেটও ছিল কটে। আকাশ দাঁড়িয়ে আছে দেয়ালে হেলান দিয়ে। আসামি তো সে, ভিকটিম মানে চৈতি মাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে। চাচি একটা হাত মেয়ের মাথার ওপরে রেখে কড়া গলায় প্রশ্ন করছেন শাশুড়িকে। রাহেলা ঠান্ডা গলায় বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু চৈতির চাচির গলা নমনীয় হবার নাম নেই। ইশিকা রান্নাঘরে গেল। কাজের লোকদের বিদায় করে দেয়ায় ওর দায়িত্ব পড়ল নাশতা বানানোর জন্য। রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে প্লেটে গুছিয়ে দিচ্ছে, সেই সঙ্গে কান খাড়া করে শুনছে ড্রয়িং রুমের নাটক। চৈতির ভাই ধমকের সুরে বলল, কান্না থামিয়ে বল, তোর সাথে কি করছে? কি করছে মানে কি? এগুলো কেমন ধরনের প্রশ্ন বাবা? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না? চৈতির চাচা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন, না না, কিসের মনোমালিন্য? কতদিন হইছে বিয়ের, এর মধ্যে মনোমালিন্য কেন হবে? শান্ত থাকতে পারতেছে না দেখেই তো কাঁদতেছে। রাহেলা পড়েছেন বিপাকে। তিনি পরিস্থিতি সামলাতে পারছেন না। সেই সময়ে ইশিকা খাবার নিয়ে এসে এক ধমক খেল চৈতির চাচার কাছে। তিনি বললেন, আপনারা ফাজলামি পাইছেন? মাইয়া কাঁদতেছে, এর মধ্যে খাবারের ঢং করতেছেন। চৈতি কান্না থামিয়ে জানালো সে এই বাড়িতে থাকতে চায় না।
সবাই খুব খারাপ ব্যবহার করছে, ও এখনই বাড়ি যাবে। চৈতির কথা শুনে ইশিকা, রাহেলা, তালুকদার সাহেব অস্থির বোধ করলেও আকাশের কোনো ভাবান্তর হলো না। চৈতি সবার সামনেই ঘটনা খুলে বলল। আকাশ ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে সেটাও বলল। রাহেলা মাঝখানে বেশ কয়েকবার আম্মু আম্মু করে কিছু বলতে চাইলেও চৈতির চাচা এক ধমক দিয়ে বলল, থামেন আপনি, ভালো মানুষ অন্য জায়গায় সাজেন। রাহেলা স্তব্ধ হল চাচার ব্যবহারে। চৈতি ঝিলমিলের ব্যাপারে সব কিছু বলল, সেই সঙ্গে ওকে কিভাবে সবাই মিথ্যে বলেছে সেটাও উপস্থাপন করল। স্বাভাবিকভাবেই চৈতির পরিবার হম্বিতম্বি করলেন আকাশের সাথে। এক পর্যায়ে চৈতির মামা, যিনি পুরো ঘটনায় চুপ থেকে বললেন, না মানে বুঝলাম না, এত সাহস কিভাবে হয় জামাইয়ের, মেয়ের উপর রাগ দেখায়? বিয়েতে কি এমন জিনিস নাই যেটা দেয়া হয়নি? আকাশ লজ্জিত বোধ করল। রাহেলা বললেন, এসব কি বলেন? বলবই তো, গাড়ি টাকা সব দেয়া হয়েছে, তারপরও মেয়ের সঙ্গে ধমকানো। তালুকদার সাহেব রাগী মানুষ, কিন্তু এখানে নিজের রাগী রূপ দেখাতে পারছেন না। তার বাসায় এসে বিয়েতে দেওয়া জিনিসপত্র নিয়ে খোটা দিচ্ছে, এই কেমন আত্মীয়। চৈতি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। আকাশ স্বস্তি পেল। ও এক ফাঁকে অনিন্দিতাকে টেক্সট করল যে আজ ও যাবে। অনিন্দিতাও খুশি মনে রিপ্লাই দিল, কিন্তু ওর পরিকল্পনায় ছাই দিল চৈতির চাচি। তিনি বললেন, আকাশ, তুমিও চলো। আমি? কেন, বউয়ের সাথে যাইতে কি সমস্যা? চৈতে কি সারা জীবনের জন্য যাইতেছে যে একা যাবে? তুমিও যাবা। আকাশ মায়ের দিকে তাকালো। রাহেলা বললেন, হ্যাঁ আব্বু, যাও, চৈতিকে একটু সময় দিও। তুমি ভুল করছো না? আকাশ রাগী চোখে মাকে দেখল। আজকের ঘটনায় স্পষ্ট বুঝল সামনের দিনগুলোতে ওর কপালে আরও খারাপ কিছু অপেক্ষা করছে। সাথে করে নিয়ে গিয়ে আরও নানান কথা শোনাবে সবাই মিলে। অনিচ্ছায় আকাশকেও মেনে নিতে হলো। অনিন্দিতাকে আবারও মেসেজ দিয়ে জানালো যে আজ যেতে পারবে না। ঝিলমিল আজ ইউনিভার্সিটিতে যাবে। জাহানারা ওকে গরম রুটি দিলেন, সঙ্গে ডিম, আলু ভাজি। ঝিলমিল আস্তে ধীরে খাচ্ছে। সকালের খাবারটা ওর ভালো করে খাওয়া হয় না, অল্প খেলেই কেমন পেট ভরা লাগে। জাহানারা ব্যাপারটা খেয়াল করেছেন। তিনি আজ জানতে চাইলেন, তুমি এত কম খাও কেন? রান্না মজা হয় না? না না মা, আমি এমনই কম খাই। আর একটু খাও। এত কম খাইয়া কিভাবে সারাদিন থাকবা? একটা বক্সে খাবার দিয়ে দেব? না লাগবে না, খিদে পেলে ক্যান্টিনের খাবার খাবো। জাহানারা এরপর কিছুক্ষণ জ্ঞান দিলেন। বাইরের খাবার বাসি তেলে ভাজা হয়, ওগুলো খেলে শরীর ঠিক থাকে না। ঝিলমিল হাসি মুখে সব শুনল। শাশুড়ি এখন পর্যন্ত ওকে আদরই করছেন। ওনাকে বেশ কয়েকবার পাড়ায় ঝগড়া করতেও দেখেছে, তবে সেই মানুষ ওর সঙ্গে একদম অন্য রকমের। এমন থাকুক সব সময়। অবশ্য উনি যদি বকাঝকাও করেন কখনো, ও কিছু বলতে পারবে না। কারোর কথার পিঠে কথা বলার অভ্যাস ওর নেই। জাহানারা ওর কাছে জানতে চাইলেন কালকের ঘটনায় রেগে আছে কিনা। রেগে যেন না থাকে। একজন বাড়ি এসে বউ দেখতে চাইলে সে কিভাবে না করতে পারে। ঝিলমিল তাকে আশ্বস্ত করে বেরিয়ে পড়ল। আজ হৃদয়কে দেখা যাচ্ছে না। সকালে একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ঝিলমিল জানতে চায়নি কোথায় গেছে। লাইব্রেরিতে গিয়ে স্বর্ণার সঙ্গে দেখা হলো। স্বর্ণা প্রথম লেকচারটা মিস করেছে। স্বর্ণা বলল, বিয়ে যেমনই হোক, তুই কিন্তু এই কদিনে ভালোই সুন্দর হয়েছিস। যেমন হোক মানে কি? তুই খাবার পাসনি বিয়েতে? জানিস, ইশিকা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে ফেসবুকে। তোর বিয়ের ছবিগুলো দিয়েছিলাম। ওর কথা আর আমাকে বলিস না তো, শুনতে ইচ্ছে করে না। হ্যাঁ, ওদের ভুলে যা, তুই ভালো থাক। ঝিলমিল হাসল। মাঝে মধ্যে ওর স্বর্ণাকে আকাশের কথা বলতে ইচ্ছে করে, কিন্তু থেমে যায়। কেন থামে সেটা জানে না। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় মায়ের কল পেল ঝিলমিল। তিনি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, তুই বাইরে? হ্যাঁ মা, ইউনিভার্সিটিতে। কাল নাকি ইশিকা আর ওর মা গিয়েছিল ওই বাড়িতে? হ্যাঁ, কার কাছে শুনলে? প্রফেসর সাহেবের বউ আসছিলেন কথা নিতে। আকাশের বউ গিয়েছিল নাকি? হ্যাঁ। কিছু ঝামেলা হয়েছে? ঝামেলা কিছু হলে তো শুনতে পারতে। সব কথা বলিস না তো তুই, কত কথা চেপে যাস। মায়ের কথায় দীর্ঘশ্বাসের আভাস পেল ঝিলমিল। সত্যি কত কিছু লুকিয়েছে মায়ের কাছ থেকে, কিন্তু সেটার দরকার ছিল। অহেতুক কষ্ট টেনশন দিতে চায়নি। কিছু হয়নি, হলেও হৃদয় কাউকে ছেড়ে দিত না। আসমা স্বস্তি পেলেন। এটা ঠিক, হৃদয় আছে ওকে আগলে রাখার জন্য। কাল একবার আয় তোরা, আমি হৃদয়কেও কল করে বলবো। আচ্ছা। আর শোন, টুটুলের সঙ্গে রেগে থাকিস না, ছেলে মানুষ, রাগ সামলাতে পারেনি, ওর সঙ্গে কথা বলিস। ঝিলমিল আচ্ছা বলে কল কাটল।
টুটুলের সঙ্গে সেদিনের পর ও ভালো করে কথা বলেনি। বিয়ের সময়ে যতটুকু প্রয়োজন ততটুকু বলেছে। বাসার সবার প্রতি ওর চাপা অভিমান আছে, সেগুলো হয়তো কখনো যাবেও না। সময়টা চলে গেলেও তিক্ত কথার দাগগুলো মনে ঠিকই থেকে যায়। হৃদয় বাসায় ফিরল বিকেলে। ঝিলমিল তখনও আসেনি। ওখান থেকে টিউশনে যাবে। জাহান্নারা হৃদয়কে খেতে দিয়ে আকাশদের বাড়ির খবর দিলেন। হৃদয় শুনল চুপচাপ। মা আগ্রহ করে বলছেন বলে ও বারণ করল না। তবে মাকেও একটা কথা বলে দিতে হবে, এই বাড়িতে আকাশদের প্রসঙ্গে আলোচনা বন্ধ করতে হবে। তার যদি শুনতে ইচ্ছে হয় তবে শুনে যেন চুপচাপ থাকে। খাওয়া শেষ করে হৃদয় ঘরে এসে বিছানায় খানিকক্ষণ গড়াগড়ি খেলল, টিভি দেখল। ঝিলমিলকে কল করল। ঝিলমিল কল কেটে মেসেজে লিখল ফ্রি হয়ে কল দেবে। বিয়ের আগে এই ঘরে শুয়ে বসে কাজ না করেও ওর কত সময় কেটেছে। এত ফাঁকা অনুভূতি কখনো হয়নি। আজ গিয়েছিল এলিফ্যান্ট রোডের দিকে। নতুন একটা ইলেকট্রনিক শোরুম খোলার কথা ভাবছে। সেটা নিয়ে ছোটাছুটি করতে হলো। বেশ ক্লান্তি অনুভব করছে, কিন্তু একটু রেস্ট নিতে পারছে না। ঝিলমিল কখন আসবে? সেই সকালে দেখে গিয়েছিল, সারা দিনে একবারও দেখেনি। হৃদয় বেরিয়ে গেল বাইক নিয়ে। আজ থেকে 2 মাস আগেও এমন বিকেল ওর আড্ডা দিয়ে কিংবা টিভি দেখে কাটিয়েছে। তখনও ওর মনে হয়নি 2 মাস বাদে ও ঝিলমিলের ডেসপারেট হাজব্যান্ড হবে। রাস্তা দিয়ে যাবার সময় ওর মনে পড়ল এখন তো বসন্তকাল চলছে। এবারের বসন্তটা একদম রাঙিয়ে দিয়ে গেল ওকে। হৃদয়ের থমথমে মুখ দেখে ঝিলমিল প্রশ্ন করল, কিছু সমস্যা হয়েছে? তোমার এই ছেলে মেয়েগুলো পরীক্ষার কতদিন চলবে? ঝিলমিল ভারী অবাক হলো। হৃদয়ের কুচকানো কপাল আর থমথমে মুখ দেখে ভেবেছিল আকাশকে নিয়ে আবার কোনো সমস্যা হয়েছে। সরাসরি জিজ্ঞেস করতে ভয় পাচ্ছিল। ঝিলমিল ওর কাঁধে ভর দিয়ে বাইকে বসার সময় বলল, ওই ছেলে মেয়েগুলো আমার না, আমি ওদের পড়াই। হৃদয় হেসে ফেলল। হঠাৎ মেজাজ পরিবর্তন করে জিজ্ঞেস করল, কিছু খাবে? খাওয়া যায়। বাইকের স্পিড বাড়িয়ে ছুটল মেন রোডের দিকে। ঝিলমিলের চুলগুলো কপালের দুপাশের ক্লিপে আটকে থেকেও অবাধ্য হবার জন্য হাপিত্যাস করছে। ঝিলমিল এক হাতে চুল ঠিক করতে গেলে হৃদয় উদ্বিগ্ন গলায় বলল, তুমি ভালো করে ধরে বসো। আজ ছড়িয়ে নিয়েছো কেন? ঝিলমিল শক্ত করে ধরে বসল। সারা দিনের সমস্ত ক্লান্তিরা উড়ে চলে যাচ্ছে বাতাসের সঙ্গে। ঝিলমিল একটু একটু করে হালকা হচ্ছে। সন্ধ্যার আলো মিলিয়ে গেছে পূবাকাশে। ঝিলমিল চোখ বন্ধ করে উপভোগ করতে লাগল মুহূর্তটা। রাত 11টা বাজতে চলল। আকাশ খেয়ে দিয়ে কিছু সময় হাঁটার নাম করে চৈতিদের বাসা থেকে সামনের রাস্তায় এলো। কল করল অনিন্দিতাকে। অনিন্দিতা আজ সারা দিন এই কলটার অপেক্ষায় ছিল। কল রিসিভ করে ব্যস্ত গলায় বলল, কেমন আছো তুমি? আমি বেঁচে আছি অনি। অনিন্দিতার বুক কাঁপে। ব্যস্ত গলায় প্রশ্ন করে, আকাশ তুমি এভাবে কথা কেন বলছো? আকাশ অনিচ্ছা সত্ত্বেও সংক্ষেপে কাল থেকে আজ অবধি সব খুলে বলল। অনিন্দিতা হতাশ গলায় বলল, এত কিছু ঘটে গেছে, মনে হচ্ছে কোনো নাটকের গল্প শুনছি। আকাশ রূঢ় ভঙ্গিতে বলল, তুমি আর আম্মু দুজনেই আসলে মানুষ চিনো না। কি বলেছিলে তোমরা? গ্রাম মফস্বলের মেয়েদের যা বুঝ দেয়া হয় তারা তাই বোঝে। আজ পর্যন্ত একটা নর্মাল কথা চৈতিকে মানাতে পারিনি। অনিন্দিতা মন খারাপ করে বলল, আমি তেমনই জানতাম, থাক তুমি মন খারাপ করো না। আকাশ আক্রোশে ফেটে পড়ে। দাঁতে দাঁত চেপে বলে, মন খারাপ করব কেন? আমি স্পষ্ট বুঝতে পারছি আমার পুরো লাইফ শেষ হতে যাচ্ছে। আর আমি মন খারাপ করব? আমি তো চিল করব, ঢাকায় এসে বারে যাব, গলা ভিজিয়ে আনন্দ ফুর্তি করব। অনিন্দিতা আশ্বাসের সুরে বলল, আমি আছি তো নাকি, একটা না একটা উপায় ঠিক খুঁজে বের করব। তোমার লাইফ শেষ হবে না, কিছুতেই না। প্রবল অন্ধকারেও এক টুকরো আলোর সন্ধান পেয়ে আকাশ নির্ভর হল। বলল, আমি ভীষণ ক্লান্ত অনিন্দিতা, ঘুমাতে পারছি না। কাল রাতের পর আজ সন্ধ্যায় ভালো করে খেতে পারলাম। অনিন্দিতা আতকে উঠে বলল, তোমাকে না খাওয়ায় রাখছে, খাও নাই কেন? তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না। আমি হয়তো বোঝাতেও সক্ষম হচ্ছি না। এক গ্লাস পানি খেলেও সবাই চোখ বড় করে তাকিয়ে থাকে। চৈতি কাঁদছে, সেই অবস্থায় আমি পানি খাবার কথা ভাবছি কি করে? অনিন্দিতা মন খারাপ করা গলায় বলল, আকাশ তোমার আব্বু আম্মু কি বলে? পুরো ডাকাত ফ্যামিলি, পাগল বানিয়ে রাখছে সবাইকে। আব্বু আম্মুকেও একটু পরপর কল করে ধমকাচ্ছে। এরা নাকি ভালো ফ্যামিলি। আম্মুর উপর রাগ হয়, কি দেখে এদের ভালো ভেবেছে? অর্থ সম্পদ দেখে ভালো ভেবেছে। অর্থ প্রতিপত্তি এগুলোও দরকার, তারা এক হিসেবে ভুল করেননি। আকাশ চিৎকার করে বলল, ফোন রাখো তুমি। অনিন্দিতা কিছু বলার আগেই আকাশ কল কেটে দিল। ঘাড় ফিরাতেই ভূত দেখার মতো চমকে উঠল চৈতির ছোট ভাই। চমন দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। ও জিজ্ঞেস করল, কি কিছু বলবা? কার সাথে চিল্লাইছেন? আমার আম্মুর সাথে। কোনো সমস্যা? না,
বাড়ি আসেন আপু, আপনারে খোঁজে। আচ্ছা। আকাশ যেতে যেতে দেখল অনিন্দিতা টেক্সট করেছে, লিখেছে, মাথা ঠান্ডা রাখো আর কল হিস্ট্রি ডিলিট করে দাও, রেগে ডিসিশন নেওয়া যাবে না, সমস্যা সমাধান হয়ে যাবে অতি শীঘ্রই। আকাশ সঙ্গে সঙ্গে চ্যাট হিস্ট্রি কল হিস্ট্রি ডিলিট করে দিল। ওর ভাগ্য এখনও ভালো, চৈতির হাত ফোন পর্যন্ত আসেনি, আসলে তো ফেসে যেত। প্রতি সপ্তাহে ফোনের সবকিছু ক্লিন করেও। এখন মনে হচ্ছে আরেকটা ফোন রাখতে হবে। অনিন্দিতা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। অপূর্ব পড়ার টেবিল থেকে উঠে কখন যে ওর পিছনে এসে দাঁড়িয়েছে টের পায়নি। হঠাৎ পিছনে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলেও সামলে নিয়ে বলল, কিছু বলবি বাবু? তুমি কার সাথে কথা বলছিলে মা? তোমার রীতা আন্টির সঙ্গে। কেন বাবু? অপূর্বর চোখে রাগের পরিবর্তে এখন হতাশা, ভাঙা গলায় বলল, মা তুমি বাবাকে কথা দিয়েছিলে, তারপরও আবার ওই লোকটাকে কল করছো? তুমি পড়তে যাও বাবু। মা আমি কালিম্পং যাব না, আমাকে দূরে পাঠানোর জন্য কিছু করলে। অনিন্দিতা কঠিন গলায় বলল। অপূর্ব। অপূর্ব চোখ নামিয়ে নিল। অনিন্দিতা একই রকম কঠিন স্বরে বলল, যাও তুমি। অপূর্ব চলে গেল। অনিন্দিতার চিন্তা শেষ নেই। ছেলেটা বড় হবার পর অনেক কিছু মানতে চাইছে না। আকাশকে আগে পছন্দ করলেও এখন করে না। আকাশ সেটা বুঝতে পারলেও অনিন্দিতা ছেলের ব্যাপারে কিছু বলেনি। এই ছেলেটা একদিন অসময়ে বাসায় এসে মায়ের বেডরুমে তার পুরনো টিচারকে দেখে সহজভাবে নেয়নি। মাকে কিছু জিজ্ঞেস না করেই বাবাকে কল করে সব বলেছে। অনিন্দিতা সেইবার অনেক কষ্ট করে সব ম্যানেজ করেছিল। এরপর সতর্ক হয়েছে সব জায়গায়। কেয়ারটেকার, দারোয়ান, ম্যানেজার সবাইকে দলে রাখতে নোট গুনতে হয়েছে। এভাবে কতদিন? তাই ভাবছে ছেলেকে পড়ার জন্য অন্য জায়গায় পাঠাবে। আকাশ ঘরে ঢুকতেই একে একে সবার জেরার মুখে পড়ল। সব প্রশ্নের উত্তর দিয়ে ঘরে এসে চৈতিকে জিজ্ঞেস করল, আমি কি এখন ঘুমাতে পারি? চৈতি অভিমানী গলায় বলল, আমি কি মানা করছি? আকাশ শুয়ে পড়ল, আর কোনো কথা খরচ না করেই। একটু তন্দ্রাভাব এসেছে, এর মধ্যে চৈতির কান্নার শব্দ কানে এলো। লাফিয়ে উঠে বসল। চৈতি? আবার কি হয়েছে চৈতি? যা হয়েছে তা কি কম? চৈতি নাক টেনে জবাব দিল। আকাশ মাথায় হাত দিয়ে বসে রইল। ভুল করেও কখনো মনে হয়নি যে এক ফোঁটা ঘুমানোর জন্য ওর এত কাতর হতে হবে। আকাশ আর চৈতির বাড়ির সবার প্রশ্নবাণে জর্জরিত হয়ে ক্ষমা চেয়েছিল। মৌখিক কথাও দিয়েছে যে আর আঘাত করে চৈতির সাথে কথা বলবে না। এরপর আর কি করতে পারে? আকাশ জিজ্ঞেস করল, আমি এখন কি করব চৈতি? কি করলে তোমরা শান্ত হবে? তুমি কেন আমাকে মিথ্যে বললে? কেন ঝিলমিলের সাথে সম্পর্কের কথা অস্বীকার করলে? আমার ভুল হয়েছে। তুমি, তোমার মা, বোন এক একটা মিথ্যুক, এদের সঙ্গে থাকতে হবে আমার? আকাশ চুপ করে রইল। চৈতি বলল, শোনো, আমি তোমাকে খুব পজিটিভ। ঝিলমিলের তো বিয়ে হয়ে গেছে তাই না? আমার কন্ট্যাক্ট লিস্টে ওর নাম্বারটা পর্যন্ত নেই। তোমাদের সম্পর্কটা কত দূর এগিয়েছিল? কতটা গভীর ছিল? আকাশ হতাশ চোখে তাকালো, বলল, আমার তরফ থেকে যা কিছু ছিল সেটা শর্ট টাইমের। আমি ওর মতলব বুঝতে ভেড়ে ভদ্র মানুষের মতো পিছিয়ে গেছি। চৈতি বাঘের ন্যায় গর্জন করে উঠল। বেড সাইডে একটা ফুলদানি ছিল, সেটা হাতে নিয়ে বলল, এটা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবো তোর কুত্তার বাচ্চা। তুই সিডনি যাবার আগে আংটি দিয়ে গেছিস। হৃদয়ের সাথে তোর মারামারি হয়েছে ঝিলমিলকে নিয়ে, অথচ আমার সাথে সিডনিতে থাকতে যখন কথা বলতি তখন বলছিস কোনো মেয়ের সাথে প্রেম ছিল না। আকাশ স্থির চোখে তাকিয়ে আছে ফুলদানির দিকে। ওটা দিয়ে মাথা ফাটিয়ে ওকে নিস্তার দিকেই ঝামেলা থেকে। চৈতি মেঘস্বরে বলল, বাটপার, পুরো গুষ্ঠি বাটপার, বাটপারে ছুটাই দেব আমি। আকাশের চোখ জ্বলছে এখন রীতিমতো। একটু আগে ওকে ভয়ঙ্কর একটা গালি দিল, তুই তোকারি পর্যন্ত করল। সেসবের মিশ্র অনুভূতিতে জর্জরিত হয়ে আছে। প্রচণ্ড রাগ হচ্ছে মা আর অনিন্দিতার ওপর। সকালের মৃদু রোদ জানালা দিয়ে ঘরে ঢুকল। সোনালি আভা ছড়িয়ে পড়েছে ঘরময়। হৃদয় জানালাটা খুলে দিল। উষ্ণ রোদে ঝিলমিলের মুখে পড়তেই কপালে ভাঁজ পড়ল। ঝিলমিল একটা হাত চোখের ওপর দিয়ে রোদটা আড়াল করার চেষ্টা করে বলল, আমি আরেকটু ঘুমাবো। হৃদয় মৃদু হেসে কপালে হাত রাখতে গিয়ে দেখল ঝিলমিলের গা গরম, জ্বরে রীতিমতো গা পুড়ে যাচ্ছে। সারা সকাল দুপুর মাথায় পানি ঢালল, জলপট্টি দিয়ে জ্বর নামানোর চেষ্টা করল। মাঝখানে অল্প একটু খাইয়ে প্যারাসিটামল দিয়েছিল। দুপুরেও জ্বর তেমন কমছে না দেখে ডাক্তারও আনালো। হৃদয়ের বাবা মাও সমানে চিন্তা করে যাচ্ছেন। আজ ওদের ঝিলমিলদের বাসায় যাবার কথা। আসমা কল করলে হৃদয় জানালো যে ঝিলমিলের জ্বর। আসমা উদ্বিগ্ন গলায় বললেন, হঠাৎ জ্বর? ঠান্ডা লেগেছে? হ্যাঁ। ওর অসুখ বিসুখ সারতে সময় লাগে। এই কথা শুনে আরও বেশি অস্থির হল। ঝিলমিল ঘোরের মধ্যেও টের পেল হৃদয়ের অস্থির হওয়া। মা বাবা এসেছিলেন ওকে দেখতে। মা অনেকটা সময় গালে কপালে ছুঁয়ে দিয়েছেন। শাশুড়ি খাওয়া নিয়ে মাকে অনেক অভিযোগ করলেন। ঝিলমিল খুব কম খায়, হাবিজাবিও বেশি খায় না। জ্বর হলে কি খেতে পারে সেটাও জানতে চাইলেন।
হৃদয় সারা রাত জেগে থাকে, বিরক্তিহীনভাবে ওর চুলে হাত বুলিয়ে দেয়, গ্লুকোজ পানি খাইয়ে দেয়। একই সময় বিয়ে হওয়া দুটো মেয়ের জীবন দুই রকম। অর্থ, বিত্ত, প্রভাব প্রতিপত্তির মধ্যে বড় হওয়া চৈতি মানসিকভাবে নিজে বিপর্যস্ত হবার পাশাপাশি সবাইকে বিপর্যস্ত করে তুলেছে। আকাশের মা ছেলের জীবনের অস্থির এই সময়কে ভেবে ভয়ে কেঁপে ওঠেন। তিনি ভেবেছিলেন তার সন্তান এখানেই সবচেয়ে ভালো থাকবেন, কিন্তু এখন ভালোটা দিতে গিয়ে অনেক কিছু না হারিয়ে ফেলেন। কে কতটুকু ভালো থাকবে সেটার হিসেব করেন স্বয়ং সৃষ্টিকর্তা। টাকা, পয়সা, প্রভাব, প্রতিপত্তি এসব আসলে আপেক্ষিক। অসুখ ঝিলমিলকে খুব নাজেহাল করে ছাড়ল। একটানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ ছিল। জ্বর কখনো কমে যায়, কখনো বেড়ে এমন অবস্থা হয় যে একেবারে অচেতন হয়ে থাকে। হাসপাতালে ভর্তি না করে বাসায় থেকেই চিকিৎসা হলো। হৃদয় পুরো সময়টা পাশে থেকে যত্ন করেছে। 15-16 দিনে বাড়ির বাইরে পর্যন্ত যায়নি। অসুস্থ ছিল ঝিলমিল, অথচ ওর নাওয়া খাওয়া সব বন্ধ ছিল। আসমা প্রতিদিন মেয়েকে দেখতে আসতেন, একটু পিঠা, খিচুড়ি করে নিয়ে আসতেন যদি ঝিলমিল খেতে পারে। জাহান্নারা আসমাকে ছেলের কথা বলেন, ঠিকঠাক খায় না, ঘুমায় না। আসমার খুব মায়া হলো, তিনি নিজেও খেয়াল করেছেন, মনে মনে খুশিও হলেন। মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ নেই। জামাইকে নিয়েও আক্ষেপ কম ছিল না, কিন্তু গত কিছুদিন ধরে তিনি হৃদয়ের অন্য আরেক রূপ দেখলেন। একদিন বললেন, তুমি এভাবে নিজের অযত্ন করছো বাবা, এরপর তো অসুস্থ হয়ে যাবে। অন্তত খাওয়া দাওয়া ঠিক করে করো। জোর করে খাওয়া যায় না, মন মেজাজ ভালো না থাকলে কিছুতেই শান্তি আসে না। আসমা। তারপর আর কিছু বলেননি। মেয়ের জন্য তিনি প্রতি নামাজের পরে প্রার্থনা করেন যেন ওর সব সময় ভালো হয়, কষ্ট যেন না পায়। এখন তার প্রার্থনায় বলা শব্দগুলো পরিবর্তন হয়েছে। তিনি এখন বলেন, মেয়েটা সারা জীবন শ্বশুরবাড়িতে এমনই আদর, যত্নে, ভালোবাসায় থাকুক। আজ অনেক দিন বাদে ঝিলমিলের সকাল দেখা হলো। শরীরটা আজ একটু ভালো লাগছে। বারান্দায় চেয়ার পেতে বসলো একটু। সামনে ছোট্ট টেবিলে বই খাতা রাখা। জাহান্নারা 1 কাপ চা এনে রাখলেন। ঝিলমিল এই অসুখের মধ্যে চা খাওয়া প্রায় ভুলেই গেছে। আয়োজন করে শেষ কবে চা খেয়েছিল স্মৃতিতে নেই। সামনে পরীক্ষা আছে, প্রচুর পড়াশোনা বাকি আছে, তাই বইপত্র খুলে 2-1টা লাইন পড়ার চেষ্টা করছে। জীবনে পরপর এমন ঝড় তুফান চলে গেল যে পড়াশোনা নামেও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সেটা প্রায় ভুলতে বসেছিল। কাল ওকে বই নিয়ে বসতে দেখে হৃদয় বলেছিল, তোমার এত চাপ নেওয়ার দরকার নেই, দরকার হলে এবার পরীক্ষা দিতে হবে না, আগে সুস্থতা জরুরি। হৃদয়ের কথা মনে পড়ায় হাসি ফুটে উঠল ঠোঁটে। হৃদয়ের অনেক পাগলামি আছে, দেখে বোঝা যায় না। শক্ত গলায় কথা বলে, কঠিন চোখে তাকায়। এমন ছেলের সঙ্গে কেউ কখনো প্রেম করার কথা ভাবে না, অথচ ও বিয়েও করে ফেলেছে। হৃদয় খুব কেয়ারিং হাজব্যান্ড। আড্ডা দেয়া, বাইক নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটাকে দেখে বোঝার উপায় নেই যে সে বউয়ের জন্য রাত জেগে বসে থাকতে পারে, স্যুপ, র্যামন বানাতে পারে। আবার সারপ্রাইজিংলি সেগুলো খেতেও সুস্বাদু হয়। কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখা, চায়ের কাপে চিনি গুলে 1 সিপ নিজে নিয়ে চেক করে দেখায় বাড়তি যত্নের আভাস পেয়ে যায়। ঝিলমিল সব খেয়াল করেছে, এমন কিছু হৃদয়ের কাছ থেকে আশা করেনি। সত্যি বলতে ঝিলমিল সম্মান ছাড়া বাড়তি কোনো কিছুই আশা করেনি। সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বাড়তি কিছু ভাবেনি। পরে যা কিছু ঘটবে সেটা তখন দেখা যাবে ভেবে নিশ্চিন্ত হয়েছে। ঝিলমিল জানে হৃদয় ওকে ভালোবাসে। অনেক দিন আগে রাস্তায় দাঁড় করিয়ে বলেছিল, সাথে বলেও দিয়েছিল ও জবাবের অপেক্ষায় থাকবে। তারপর ওদের জীবনে কত কিছু ঘটে গেল যার নাটককেও হার মানিয়ে দেয়। হৃদয় বিয়ের পর একবারও ভালোবাসার কথা বলেনি, তবে ওর আচরণে সেটা প্রকাশও পেয়েছে কয়েকবার। কেয়ারিং, লাভিং, পজেসিভ সব কিছুই দেখা গেছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো আলাদা করে হৃদয় ঝিলমিলের প্রতি কোনো এক্সপেকটেশন রাখেনি। যা কিছু হয়েছে সবই ন্যাচারালভাবে হয়েছে, আরোপিত কিছু সেখানে ছিল না। হৃদয় আজ সকালে বেরিয়েছে, খুব দরকার বলে যেতে হলো। যাবার আগে ঝিলমিলকে কঠিন উপদেশ দিয়ে গেল, খাওয়া দাওয়া নিয়ে যেন ফাঁকিবাজি না করে। তাড়াতাড়ি ফিরবে কথাও দিয়ে গেল। ঝিলমিল খানিকক্ষণ বারান্দায় থেকে জাহানারার খোঁজে গেল রান্নাঘরে। শাশুড়ি মানুষটা ভালোই ওর সঙ্গে, প্রচুর গল্প করতে পারেন। মিঠাপুকুর লেনের সব খবর তার কাছে আছে। কার বাড়ি কি হয়, কার সংসারে কি ঝামেলা, সব সে জানে। শাশুড়ির থেকে ঝিলমিল জানতে পারল আকাশদের সংসারে শান্তি নাই। বউটা খুব খারাপ, মাথা গরম হলে এটা ওটা ভাঙে।
স্বামীর সাথে রাগারাগি করে একটা দামি ডিনার সেট ভাঙছে। এদিকে বউয়ের বাপের বাড়ির লোকজনের নাকি খুব অহংকার। জামাই বউ ঝগড়া করছে, তাতে আরও আগুন দিয়ে কি যেন করে গেছে। যাবার সময় তাদের দেয়া গাড়িটা নিয়ে গেছে। জামাই বউ আসছে গাড়ি ছাড়া, মনে হয় গাড়ি রেখে দিয়েছে। গাড়ির কাহিনী বলতে গিয়ে জাহানারা খুব হাসছিলেন। না চাইতেও ঝিলমিল আকাশের দাম্পত্য জীবন সম্পর্কে শুনল, কিন্তু শাশুড়িকে কিছু বলল না। আকাশের ভালো খারাপ সব কিছুতেই ওর অনুভূতি শূন্য। একসময়ের পছন্দের পুরুষ এখন শুধু ঘৃণার পাত্র। নাম শুনলেও ওর চোখের সামনে ভেসে ওঠে একতা হাউজিংয়ের সেই দৃশ্যটি। কি বিভৎস কুৎসিত দৃশ্য! আজকাল ভালো মানুষ শব্দটা শুনতেও কেমন যেন লাগে। তার চেয়ে মনে হয় খারাপ মানুষেরাই ভালো। ঝিলমিল রান্নাঘর থেকে শুনল জাহানারা একতলায় ঝগড়া করছেন। তার গলার আওয়াজ চাপা পড়ে যাচ্ছে আরও 3টা গলার আওয়াজে। একতলার ভাড়াটিয়াদেরও চেনে। সাথীদের বাসা, সাথী-বিথী 2 বোন, ওদের বিল্ডিংয়ে সীমা আপুর কাছে পড়তে যেত। সেই সুবাদে আলাপ আছে। ঝিলমিল নিচে নেমে এলো। ঝগড়ার কারণ খুব সামান্য, হাঁটার রাস্তায় পানি ফেলে রেখেছে। জাহানারা সেটা নিয়ে কিছু একটা বলেছিলেন। 3 মা মেয়ে ঝাঁপিয়ে পড়ে ঝগড়া শুরু করেছে। ঝিলমিল শাশুড়ির হাত ধরে 2-3 বার বলল আসতে। জাহানারা গেলেন না। ঝগড়া বাড়তে লাগলো আরও। এক পর্যায়ে সাথী জাহানারাকে তুই তোকারি শুরু করল। ঝিলমিল স্তব্ধ হলো। এত ছোট একটা মেয়ে মায়ের বয়সী একজনকে তুই সম্বোধনে কথা বলছে। ঝগড়ার ভাষা অসুন্দর হয় সেটা স্বাভাবিক, তাই বলে এমন বয়োজ্যেষ্ঠকে অপমান? ঝিলমিল হঠাৎ কঠিন গলায় বলল, এই সাথী, তুমি অসভ্যের মতো কথা বলছো কেন? উনি তোমার মুরব্বি না? ন্যানো সেকেন্ডের জন্য নীরব হলো পরিবেশ। 2তলা 3তলায় যারা ছিল তারা নেমে এসে মজা দেখছে, কেউ কিছু বলছে না। সাথীর মা হঠাৎ ঝিলমিলের দিকে তাকিয়ে বললেন, তুমি থামো, তোমার কাহিনী সবাই জানে। আমার মেয়েরে অসভ্য বলতে আসছে। ঝিলমিলেরও রাগ উঠে গেল। বলল, আপনিও অসভ্য। বাড়িওয়ালার বাড়িতে থাকতে হলে রুলস ফলো করতে হয়, সেটা নিয়ে আবার আসেন ঝগড়া করতে? জাহানারা সঙ্গে সঙ্গে শুরু করলেন। সাথী মেয়েটা চুপ ছিল, এখন সেও শুরু করেছে। ঝিলমিলকে একবার বলল, যেমন শাশুড়ি তেমন বউ, অসভ্যকে সেটা সবাই জানে পাড়ায়। সাথী, তুমি আর তোমার মা মুখ সামলে কথা বলো, নাহলে লিটনের কথা যা জানি সব বলে দেবো একদম। লিটন মিঠাপুকুর লেনে রোমিও নামে পরিচিত। সে যখন বাইরে বের হয় তার কানে ফোন থাকে, বারান্দায় আসে তখনও কানে ফোন। শোনা যায় মিঠাপুকুর লেনের 3টা মেয়েই নাকি তার গার্লফ্রেন্ড। লিটনকে সবাই কন্যা রাশির জাতকও বলে মজা করে, তবে মা চাচিদের ভারী অপছন্দের। লিটন হাফ প্যান্ট পরে হাঁটে, এক টি শার্টেই তাকে দেখা যায়। ঝিলমিলের মায়ের ধারণা সেই টি শার্ট 1 মাসেও ধোয় না। জাহানারা লিটনের বাবার শুনে আরও জোরে জোরে বললেন, আরে মোটকা বেডি, খাইয়া খাইয়া মোটা হও, আর এদিকে তোর মাইয়া হ্যালো হ্যালো করে লিটুনিয়ার সাথে। সাথীর মায়ের চোখ দিয়ে আগুন বের হলেও মুখ বন্ধ হয়েছে, সঙ্গে তাদের মেয়েদেরও। সাথী এখন মাথা নত করে আছে। দ্রুত ওর মা মেয়েদের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। জাহানারা একাই বকে যাচ্ছেন। সেই সময় হৃদয় এসে দেখল তার মা বউ দুজনেই নাড়িয়ে আছে। সিরিয়াসলি তুমি আমার মতো ঝগড়া করতে নেমে গেছো? হৃদয়ের বিস্ময় কাটছে না। ঝিলমিল লজ্জা পেল। জাহানারা খুব খুশি। সাথীর মায়ের মুখ বন্ধ করে দিয়েছে ঝিলমিল। তিনি বারবার ঘুরে ফিরে প্রশংসা করছে। হৃদয় ঝিলমিলকে বলল, কাছে আসো তো দেখি জ্বর আছে কিনা। ঝিলমিল কাছে আসলো। হৃদয় কপালে গালে হাত দিয়ে বলল, না, জ্বর নেই। শক্তি তো আছে ভালোই, নাহলে ঝগড়া করতে কিভাবে গেলে? ওরা 3 জন আর আম্মা একা ছিলেন। আশ্চর্য, বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার এমন ঝগড়া প্রথম দেখলাম। আমাদের বাড়িওয়ালা কিছু বললেও তো আমরা চুপচাপ মেনে নিতাম। হৃদয় শব্দ করে হেসে ফেলল, বলল, ঝগড়ার টপিক জানতে চাইছি না। আমি জানতে চাই তুমি ঝগড়া করার এনার্জি কি করে পেলে? 2 দিন আগে ঠিক করে দাঁড়াতে পারতে না। ঝিলমিল তাকিয়ে দেখছিল হৃদয়কে। ওর হাসিটা অকৃত্রিম ও সুন্দর, প্রাণ খোলা হাসি। ওকে তাকিয়ে থাকতে দেখে হৃদয় জিজ্ঞেস করল, কি হলো? ঝিলমিল আচমকা মুখ ফসকে বলে ফেলল, হাসলে তোমাকে ভালোই লাগে। হৃদয় হাসি থামিয়ে গভীর চোখে তাকালো, বলল, আচ্ছা। ঝিলমিলের হঠাৎ খেয়াল হলো যে ও মুখ ফসকে হৃদয়কে যা বলেছে সেটা বলা উচিত হয়নি। এখন সেটা নিয়েও খেপানো শুরু করবে। হৃদয় ওকে লজ্জা পেতে দেখে বলল, এখন আবারও তোমাকে এই টাইপ কমপ্লিমেন্ট দিতে হবে? মানে বলতে হবে যে তোমার হাসি অনেক সুন্দর, তুমি যখন ঝগড়া করেছিলে তখন দেখতে অপূর্ব লাগছিল, আমি মুগ্ধ, অপলক নয়নে দেখছিলাম, এই টাইপ কিছু বলতে হবে? ঝিলমিল হতবাক হয়ে গেল।
এখন ওর হৃদয়কেও অসভ্য বলে ঘর থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করছে। ঝিলমিল এক পলকও না দেখে ঘর থেকে বেরিয়ে গেল। হৃদয় আবারও শব্দ করে হাসল। চৈতি বাড়ি থেকে ফিরে বেশ শান্ত আচরণ করছে, একটু বেশি ভালো হচ্ছে শাশুড়ি ননদের সঙ্গে, কিন্তু তারা আগের মতো দেখানো আন্তরিকতাটুকুও আনতে পারছেন না। রাহেলা সারাক্ষণ মুখ ভার করে থাকেন। ছেলে জীবনে প্রথম তার সঙ্গে বড় গলায় কথা বলেছেন। তার মানুষ চেনায় ভুল আছে এবং নিজের জীবন নষ্টের জন্য সরাসরি মাকে দায়ী করে। আকাশ সরাসরি বলেছে, তোমার কথা আমার শোনা উচিতই হয়নি। ফর্সা গায়ের রং আর ফ্যামিলির টাকা ছাড়া আর তো কিছু দেখোওনি। ঝিলমিল অ্যাটলিস্ট ম্যানার জানত, এডুকেটেড আর মুখের ভাষাও সুন্দর ছিল। এই কথা শুনে রাহেলা খুব মুষড়ে পড়েছেন। বছর ঘুরল না, অথচ ছেলে তার পছন্দ করা বউয়ের এত দোষ খুঁজে পেল। এটা তার জন্য কম অপমানের না। আকাশ মায়ের সঙ্গে কথা বলে শক্ত গলায়, কিন্তু বউয়ের সঙ্গে তার ভালো ভাব আছে। একসঙ্গে ঘুরতে যায়, সময় কাটায়। চৈতিও বেশ হাসি খুশি আছে। তবুও যা কিছু ঘটেছে সেটাও সহজে ভোলার মতো কিছু না। এত অপমানজনক ব্যাপার তাদের সাথে আগে ঘটেনি। আকাশ ইউনিভার্সিটিতে জয়েন করেছে। চৈতির সঙ্গে এখন সম্পর্ক ভালোর দিকে হলেও আকাশ সব ঘটনায় ভালোই বিরক্ত। চৈতির আবার ইদানিং মাখামাখি রকমের প্রেম দেখা যাচ্ছে ওর জন্য। ঘরে যতক্ষণ থাকে গায়ের সঙ্গে লেপটে থাকে। প্রতি সপ্তাহে ঘুরতে বেরোতে হয়। থাইল্যান্ডে 10 দিন হানিমুন সেরে আসলেও আকাশের চৈতিকে খুব বিরক্ত লাগে। কিছু ব্যাপার আছে যেগুলো খুব ইরিটেটিংও। যে কোনো একটা টপিক পেলে সেটা চুইংগামের মতো টেনে লম্বা করে। সরি বলে যে ঝগড়া 10 মিনিটে শেষ করা যায় সেটা 10 ঘন্টায় নিয়ে যায়। আজকাল চৈতির আবার নতুন নতুন রেসিপি করার শখ হয়েছে। আকাশেতে অবশ্য খুশি, কাজে ব্যস্ত থাকলে ঝগড়া ঝামেলা কম হবে। এদিকে রাহেলা চৈতিকে এক্সট্রা খাতির করেন না, স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। চৈতির তাতে অবশ্য কিছু যায় আসে না। শ্বশুর শাশুড়ি ননদকে নিয়ে ওর মাথা ব্যথা নেই তেমন। ওর মাথা ব্যথা শুরু হয় আকাশকে নিয়ে। শাশুড়ির প্রায় কাজেই আজকাল দোষ ধরার চেষ্টায় ব্যস্ত। 2 দিন আগে আকাশ দুপুরে বাসায় ছিল। রাহেলা পাটায় বেটে কয়েক রকম ঝাল ঝাল ভর্তা করলেন আকাশের জন্য স্পেশালভাবে। আকাশ ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে। চৈতি খাবার টেবিলে ভর্তা দেখেই বলল, এগুলো কে খাবে? ভর্তা আমি খাই না। তোমার জন্য করিনি, মাংস আছে আলু দিয়ে রান্না করা, তুমি সেটা খেও। মাংসটা আগের রাতের রান্না। চৈতের মুখ ভার হলো, বলল, এত ঝাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। আকাশের তো শুনলাম গ্যাসের প্রবলেম হচ্ছে। ওর চিনি জাতীয় খাবারের সমস্যা, পুডিং পায়েস এগুলো সয় না পেটে। আকাশকে দেখা গেল ভর্তা দেখে চেহারা বেশ উজ্জ্বল হলো। খুব আরাম করে খেলো দুপুরের খাবার। চৈতির বিষয়টা পছন্দ হলো না। রাতে আবার রাহেলা চালের আটার রুটি করলেন, সঙ্গে হাঁসের মাংস। মাংসে তেল ভাসতে দেখে চৈতি আবারও বলল, এত তেল খেলে পার্মানেন্ট ঠিকানা হসপিটাল হবে। মাংসে একটু তেল না হলে খাওয়া যায়। এক এক জায়গার রান্না তো এক এক রকমই হবে। তোমাদের এলাকায় সব খাবারে নারকেল খায়, আমরা তো সেটা খেতে পারি না। রাহেলার ঠ্যাস দেয়া কথা চৈতির পছন্দ হলো না। ও রাতে কিচ্ছু খেল না। আকাশ জিজ্ঞেস করল, রাতে খেলে না যে? চৈতি ঝাঁঝের সুরে বলল, তোমার জন্য রান্না করছে, তুমি পেট ভরে খাও, আমার চিন্তা করতে হবে না। আকাশ কথা বাড়াল না। কথা বাড়ালে ঝগড়ায় রূপ নিবে। এভাবেই চলছিল ওদের দাম্পত্য জীবন। চৈতি রাহেলাকে যেটুকু বা সহ্য করতে পারে, ইশিকাকে মোটেও দেখতে পারে না। দুজনে একসঙ্গে দুটো কথা বলতে গেলে চৈতির কথায় সূক্ষ্ম অপমান বোধ থাকে। নিজেকে বড় করে দেখানোর ব্যাপারটাও প্রবল। ভাইয়ের বউ নিয়ে ইশিকার শখের শেষ ছিল না। একই রকম জামা কিনবে, সাজবে, বেড়াতে যাবে, সব প্ল্যান এখন দুঃস্বপ্ন। ইশিকা মাকে দুঃখ করে মনের কথা জানিয়েছিল। রাহেলা মেয়ের দুঃখের কথা আকাশকে জানাতে গেলে ও বলল, আম্মু, ইশিকাকে বলো চৈতিক কেকে দূরে থাকতে। ইশিকা খুব ঝামেলা করছে আমার লাইফে। ওর কারণে ঝিলমিলের ব্যাপারটা চৈতির কানে এসেছে। রাহেলা ছেলের কথায় বিরক্ত হলেন, বললেন, এ কি কথা? একটা বোন তোমার, এমনভাবে বলছো কেন? বলছি কারণ আমি একটু শান্তি চাই। এখনও অবধি যা কিছু ঘটেছে তাতে মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত। রাহেলা কেঁদে ফেললেন। যে ছেলে আম্মুর সঙ্গে চোখ তুলে কথা বলতে ভয় পেত, সংকোচ করত, সে এখন প্রতিনিয়ত খারাপ আচরণ করছে।
এদিকে চৈতি ইনিয়ে বিনিয়ে আলাদা হবার কথা বলছে। মফস্বলে খাতা সত্ত্বেও মিঠাপুকুর লেনের পরিবেশ ওর ভালো লাগছে না। একটা সুন্দর ফ্ল্যাটে সংসার সাজানোর ইচ্ছা প্রকাশ করছে। আকাশ বুঝতে পেরেও চুপচাপ থাকছে। ফ্ল্যাটে যেতে চায় না ও। ফ্ল্যাটে গেলে ওর স্বাধীনতা পুরোপুরি নষ্ট হবে। এখন তাও মিথ্যে বলে কাজের অজুহাতে এদিক সেদিক যেতে পারে, কিন্তু তখন ওর জীবনের রিমোটটা চৈতে নিজ হাতে নিয়ে কন্ট্রোল করতে থাকবে। ঝিলমিলের পরীক্ষা শেষ হলো, আজ ওদের বাসায় এসেছে। মা অনেক দিন ধরে মেয়ে জামাইকে একবেলা খাওয়ানোর জন্য অস্থির হচ্ছেন। ঝিলমিল তাই আগেই চলে এলো। রিহানও সেমিস্টার ফাইনাল দিয়ে বাসায় এসেছে, তাই ও রাতে এখানে খাবে। ঝিলমিল জাহানারাকে বলেছিল আসতে, তিনি ওর সঙ্গে আসেননি, রাতে আসবেন একবারে। আসমা রান্নার ফাঁকে ফাঁকে মেয়ের সাথে গল্প করছিলেন। তোর শাশুড়ি তো তোকে ভালোবাসে দেখলাম। হ্যাঁ, উনি ভালোই, দেখতেই রাগী লাগে। হৃদয়ও অনেক ভালো। ঝিলমিল জবাব দিল না। আসমা মেয়ের দিকে তাকালেন। চোখ মুখে লেগে থাকা হাসিটা তাকে নিশ্চিন্ত করে। মেয়ে মুখে কিছু না বললেও বোঝা যায়, মায়েরা এই ব্যাপার সহজে বুঝতে পারেন। ঝিলমিল জিজ্ঞেস করল, তোমরা আর বাসা পাল্টাবে না? না। কেন? আসমা জবাব দিলেন না। ঝিলমিলের বাবা জানিয়েছেন এখানেই থাকবে। এখনও যে লোকে ঝিলমিলের ব্যাপারে ভালো কিছু বলছে এমন না, কেউ কেউ সুযোগ পেলেই বলে ফেলে যে হৃদয়ের সঙ্গে গোপনে ঝিলমিলের সম্পর্ক ছিল বলেই আকাশ বিয়ে করেনি। ওই বাড়ির লোকজন পাড়ায় ডাকঢোল না পিটালেও অনেককে বলেছেন, বলুক সেটা, মেয়ের বিয়ে হয়েছে, ভালো আছে, বাদবাকি আর কোনো কিছুই টেনশনের কারণ নয়। জাহানারা, রিহান আর মোল্লা সাহেব সন্ধেবেলায় এলেন। বাসায় উৎসব মুখর পরিবেশ। টুটুল বুয়েটে চান্স পেয়ে গেছে, সেই খবরও পাওয়া গেল আজ। সবার খুশি বাড়তি হল। জাহানারা ঝিলমিলের প্রশংসায় পঞ্চমুখ। একতলার স্থিরারা বাসা ছেড়ে দিচ্ছে। বদমাইশ মহিলাকে আগে অনেকবার নোটিশ দিয়েও কাজ হয়নি। ঠিকই স্বামী এসে মোল্লা সাহেবকে ভুজুং ভাজুং বুঝিয়ে ম্যানেজ করে ফেলতেন। লিটনের ঘটনার পর মেয়ে নিয়ে পাড়া ছাড়া হচ্ছেন। আসমা ঝিলমিলকে বললেন, হৃদয় তো ঠিকই বলে, তুমি ঝগড়া করে ওনার আরও প্রিয় হয়েছিস। সেদিনের ঝগড়া নিয়ে হৃদয় ওকে এখনও খেপায়। শাশুড়ির কাছ থেকে একটা শাড়ি পেল, উপলক্ষ ছাড়াই। হৃদয় সেটা দেখে বলল। বিকেলে আকাশ বেরিয়েছে, আনাসের দোকানের কাছে আসতেই ঝিলমিলকে দেখল। এই কয় মাসে এই প্রথম দেখল। হৃদয়রা মিঠাপুকুর লেনের অন্যদিকে থাকে বলে সচরাচর দেখা হয় না, শুধু মেইন রোডের দিকেই দেখা হওয়া সম্ভব। ঝিলমিল দাঁড়িয়েছিল, হৃদয় ক্লাবঘরের ওই দিক থেকে বাইক নিয়ে এলো। ঝিলমিল বাইকে উঠে বসল, বাইক চলে গেল মেইন রোডের দিকে। ব্যাস এইটুকুই দেখা। আকাশ তাকাতে পারছিল না ভালো করে। আনাস ভাইয়ের দোকানে এই সময় ভিড় নেই, সন্ধ্যের আগে মানুষজন ব্যস্ত থাকে। আকাশ এক কাপ চা অর্ডার করল। ওর যাবার কথা একতা হাউজিংয়ের দিকে। অনিন্দিতাও এখন ওর মানসিক অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ এই অনিন্দিতার ফ্ল্যাটে দিনের পর দিন ছুটে গেছে মানসিক শান্তি খুঁজতে। বেশ অনেক দিন পর গিয়েছিল একদিন অনিন্দিতার ফ্ল্যাটে। অনিন্দিতা অস্থির করে তুলেছিল, তাই সেদিন সুযোগ পেয়ে যাওয়া। সেখানে সেদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। সন্ধে লাগে অপূর্বর ফেরার কথা না থাকলেও সেদিন ফিরে এলো এবং আকাশকে দেখে সিন ক্রিয়েট শুরু করল। অনিন্দিতা শান্ত গলায় বলেছিল, বাবু, স্যার তো তোমার সাথে দেখা করতে এসেছে। অপূর্ব বিশ্বাস করেনি। আকাশের দিকে ছুঁড়ে মেরেছে পানির গ্লাস। আকাশ সরে যাওয়ায় রক্ষা পেয়েছিল। হঠাৎ বাচ্চা ছেলেটা আকাশের উদ্দেশ্যে বলল, এই শুয়ারের বাচ্চাকে যেতে বলো, না হলে আমি আমার হাত কেটে ফেলবো। আকাশ একই সঙ্গে লজ্জিত ও স্তম্ভিত হল। কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা গালিগুলো এই বয়সে একের পর এক হজম করতে হচ্ছে। আকাশ সেদিন বেরিয়ে তো আসলোই, 5 দিনে অনিন্দিতার কল টেক্সট এর জবাব দিল না। বাচ্চা একটা ছেলে যাকে ও বড় হতে দেখেছে, তার মুখে এই ধরনের গালি রীতিমতো ট্রমাটাইজ করে ফেলল। অনিন্দিতার চ্যাপ্টারটা ওর লাইফে গোপন যেমন তেমন অবৈধ বটে। এই অধ্যায়টার লোক জানাজানি হলে জীবনে যা ঘটবে সেটা সুখকর হবার চান্স তো নেই, উল্টো মান সম্মান সব যাবে। এই প্রথম আকাশ ভয় পেল। অপূর্ব ওকে পছন্দ যে করত না, একটা সময়ের পর সেটাও বুঝতে পেরেছিল, তবে এই ধরনের ঘটনার মুখোমুখি হবে ভাবেনি। প্রায় মাসখানেক পর অনিন্দিতার কান্নাকাটি ওর মন নরম করেছে বলে সিদ্ধান্ত নিয়েছে আজ যাবে। চৈতির সঙ্গে খুটখাট লেগেই থাকে, এদিকে অনিন্দিতার কাছেও শান্তি নেই। ভালো চাকরি, ভালো অপরচুনিটি সব কিছু থাকা সত্ত্বেও মানসিক শান্তি ওর জীবনে এক ফোঁটা নেই। আকাশের চোখে ভাসছে একটু আগের দৃশ্যটা। নিজের মনকে যা কিছু ভেবে বুঝদিক, ও ঝিলমিলকে জানে।
শান্ত স্বভাবের ঝিলমিলের পক্ষে একসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখা অসম্ভব। তবু ওরা বিয়ে করে ভালো আছে ভাবতে কেমন খটকা লাগে। আরও দুঃখ হয় হৃদয়ের জিতে যাওয়া দেখে। ঝিলমিলকে তুচ্ছতাচ্ছিল্য করে ছুঁড়ে ফেললেও হৃদয়ের জিতে যাওয়ায় এখন খুব দামি মনে হচ্ছে। ঝিলমিলের সঙ্গে ওর গভীর কিছু ছিল না, হৃদয় তো সেটা এখন জানতে পেরেছে। মুখে না বললেও আকাশ কল্পনায় দেখে হৃদয় ওকে হাসতে হাসতে বলছে, এত দামি কিছু তোর হতে পারে না, তোর আসল জায়গা বেশ্যার কাছে। আকাশ একটা ব্যাপার ভুল জানত, বড় হবার সুবিধে হিসেবে ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা থাকে, সেটা ভুল। ঝিলমিলের কথা ওর প্রায়ই মনে পড়ে, ওদের প্রেমের শুরু, ঝিলমিলের চোখের সেই মুগ্ধতা। সেই সঙ্গে চট করে মনে পড়ে যায় অনিন্দিতার বাসায় ঝিলমিলের হতবিহ্বল মুখ। ঝিলমিল ওর দুর্বলতা জেনেও কখনো মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন না করে এক ধরনের করুণা করেছে। যদিও অনিন্দিতার কথা সত্যি যে ঝিলমিল কিছু প্রমাণ করতে পারত না, হৃদয়ের কাছেও যদি প্রমাণ থাকত তবে ও শুধু থ্রেটেই থেমে থাকত না। তবুও এটা তো সত্যি যে ওরা আসলে আকাশকে করুণা করেছে। আনাস ভাই চায়ের কাপ দেবার সময় বলল, এত কি ভাবেন ভাই? কই কিছু না, 4 বার ডাকলাম শুনেন নাই? আকাশ চায়ের কাপ হাতে নিল। ঠিক তখনই ওকে চমকে দিয়ে আনাস ভাই বলল, কই যাবেন? বড় মাঠের ওইদিকে? প্রশ্নটা এমনভাবে এসে বিঁধল যে আকাশ হতবিহ্বল হয়ে গেল। চায়ের কাপটা ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল বিল না দিয়ে। আকাশ সারা পথে একটা কথাই ভাবছে, আনাস ভাই যদি জানে তাহলে তো আরও অনেকে জানে। হৃদয় তার দলবল সব। ঝিলমিলও তো কাউকে না কাউকে বলেছে, না ও এই পাড়ায় আর থাকবে না, চৈতির কথা মেনে নিয়ে দূরে যাবে। এতদিন নিশ্চিন্ত হয়ে বসে থেকে ভুল করেছে। এই নিয়ে দ্বিতীয়বার অনিন্দিতার কথা শুনে ও ভুল করল। অনিন্দিতার পরনে গোলাপি রঙের নাইটি, পোশাকটা এত পাতলা যে অন্তবাসের রংটা স্পষ্ট বোঝা যায়। আকাশ স্থির চোখে তাকিয়ে আছে। বোধহয় আজই ওর একতা হাউজিংয়ের শেষ আশা। ওর জীবনের সমস্ত মানসিক অশান্তির কারণ এই মহিলা। সেদিন রাহুল ওকে ধরিয়ে দিয়ে নিজে নিস্তার পেয়েছিল বোধহয়, এক্ষুনি কথাটা মাথায় এলো। অনিন্দিতা আসলে একটা গভীর চোরাবালি, যেখানেও আটকে গেছে, কিন্তু পথ খুঁজে বেরোতে হবে। আকাশের অপলক তাকিয়ে থাকাকে অনিন্দিতা অন্য কিছু ভেবে লাজুক স্বরে প্রশ্ন করল, কেমন লাগছে আমাকে? আকাশের মন মস্তিষ্কে অসংখ্য কথা কিলবিল করছে। ও নিজের মধ্যে নেই, অন্য জগতে হারিয়ে গেছে। অনিন্দিতা দ্বিতীয়বার একই প্রশ্ন করলে ও খুব স্বাভাবিকভাবে বলল, পাক্কা বেশ্যার মতো। আকাশ নিজেও জানে না ও কি বলেছে। অনিন্দিতা হতভম্ব ও স্তব্ধ হয়ে গেল। একটু আগে অনিন্দিতাকে বলা শব্দটা আকাশের মাথায় ঘুরেছে, কিন্তু শব্দটা যে বলা উচিত হয়নি সেটা বোধগম্য হতেই ও সরি বলল। অনিন্দিতা ঘরে চলে গেল, ফিরে এলো স্বাভাবিক পোশাক পরে। আকাশ দ্বিতীয়বার সরি বলে অনিন্দিতাকে অনুনয়ের সুরে বলল, আই নিড স্পেস অনিন্দিতা। অনিন্দিতার শক্ত মুখ। এই শব্দটা অনেকের মুখেই ও শুনেছে, আড়ালে অনেকেই বলে, কিন্তু তাতে ওর যায় আসে না। কিন্তু ওর মুখোমুখি বসা মানুষটার মুখ থেকে আশা করেনি। তুমি আমাদের রিলেশনশিপ থেকে কুইট করতে চাইছো? আমি শান্তি চাইছি। হৃদয়ে ঝিলমিল, চৈতি, ঘরের ঝামেলা আর সেই সঙ্গে তোমার স্ট্রেস, এসব থেকে মুক্তি চাইছি। আমি কি করেছি আকাশ? আজ পর্যন্ত তোমার ক্ষতি হোক এমন কিছু করেছি? না, তুমি আমাকে মেন্টালি অনেক হেল্প করেছ। আমাদের একটা দারুণ সময় কেটেছে। আমি মন খুলে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করেছি। আমি সম্পর্কটাকে অস্বীকার করছি না। তবুও আজ তোমার মুখ থেকে আমার জন্য বেশ্যা শব্দটা বেরোলো। আই এম সরি অনিন্দিতা, ইন্টেনশনালি ওই শব্দটা তোমার জন্য ইউজ করতে চাইনি। আমি অনেক কিছু নিয়ে আপসেট, তাই। অনিন্দিতা শান্ত হলো আকাশের আত্মপ্রক্ষ সমর্থনে। ও আকাশের পাশে এসে বসে হাত ধরল, বলল, আমি তোমার লাইফে কোনো ঝামেলা করিনি। অপূর্বর ব্যাপারটা নিয়ে কিন্তু অনুতপ্ত। ছেলেটা বড় হয়েছে তো, তাই আমার কথা শুনছে না। সেজন্যই আমাদের উচিত লিমিটের মধ্যে থাকা। অবশ্যই, আমি আরও সচেতন হব। ওর ও লেভেল শেষ হলেই ইন্ডিয়া পাঠিয়ে দেব দাদার কাছে। আকাশ অধৈর্য গলায় বলল। অনিন্দিতা মেনে নিতে পারে না, ওর চোখ ভরে যায় জলে। বলে, আমি তোমার খারাপ চাই না, কিন্তু আমাকে ছেড়ে দিও না। না না, তোমাকে আমি ছাড়বো সেটা তো বলিনি। আমার এখন সময় দরকার, মানে কিছু মাস হয়তো আমি এখানে আর এলাম না, কিংবা যোগাযোগ কম রাখলাম। ঠিক কত মাস? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে জানাবো। অনিন্দিতা ওর হাতের মুঠোয় থাকা আকাশের হাতটা আরও শক্ত করে ধরে রইল। চোখের জলে যতটুকু আকাশকে গলানো যায় জানত, আজ সেটা ভুল প্রমাণ হয়েছে। আকাশের মুখ থেকে স্ল্যাং শোনার পর প্রতিক্রিয়া অন্যরকম হওয়া উচিত ছিল। অনিন্দিতার প্রশ্ন করা উচিত ছিল, আমি যদি বেশ্যা হই তবে নিজেকে কি শব্দে বিশেষায়িত করছো?
বেশ্যার পুরুষবাচক শব্দটা কি? কিন্তু অনিন্দিতা যে কোনোভাবেই চায় আকাশ ওর জীবনে থাকুক। স্বামীর সঙ্গে ওর এখন শুধু টাকার সম্পর্ক। সন্তানদের দেখভাল আর টাকা ছাড়া সেই মানুষটার প্রতি ওর আর কিছু অবশিষ্ট নেই। তিনি দেশে আসলে রান্না করে খাওয়ানোর কর্তব্যটুকু ছাড়া কিছুই করেন না। শেষ কবে বিছানায় একসঙ্গে দুজন শুয়েছিল সেটাও মনে পড়ে না। অনিন্দিতা তার স্বামীকে ঘৃণা করে, কারণ লোকটা হাড় ভাঙা খাটুনি করে কামলা ধরনের চেহারা বানিয়েছে। সেই লোকটাকে ভিডিও কলে দেখে প্রেম প্রেম অনুভূতি আসে না। যে সময় ওর আদর ভালোবাসার দরকার ছিল সেই সময় তিনি সংসার আর ছোট বাচ্চার দায়িত্ব কাঁধে চাপিয়ে ক্যাশ বানাতে চলে যান। অনিন্দিতা সুখ খুঁজে নিয়েছে অন্যভাবে। আকাশের আগে আরেকজন ছিল, সুবীর নামে অপূর্বর এক কাকা, অনিন্দিতার মামাতো দেবর। তাকেও ধরে রাখার চেষ্টা করেনি। বিয়ে করে বউ নিয়ে চলে গেছে ভারতে। এখন আকাশও ওকে ছেড়ে চলে যাবে, আর ও কিছু করতে পারবে না। আকাশ অনিন্দিতার বাসা থেকে বেরিয়ে এলো। সত্যিটাও অনিন্দিতাকে বলতে পারেনি, তাই অন্য কিছু বলে ব্যাপারটা ম্যানেজ করে নিল। আকাশ এই ঝুঁকিপূর্ণ লাইফ আর নিতে পারছে না। অনিন্দিতা হয়তো ব্যাপারটা মানত না, তাই শান্তভাবে ব্যাপারটা বুঝিয়েছে। আকাশ দিনের পর দিন একটা অনৈতিক সম্পর্ক চালিয়েও কখনো ন্যায় অন্যায়ের তফাৎ সম্পর্কে ভাবে না। নিজের বিবেক বিসর্জন দিয়েও ওভার কনফিডেন্ট থাকে যে এই সত্যটা কখনো সামনে আসবে না। অথচ কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না। অনিন্দিতার কথায় অগাধ বিশ্বাসও থাকে। যাদের কাছে ওর মুখোশ খুলে সত্যি রূপ ধরা দেয় তাদেরও তেমন কোনো কিছু হাতে নেই যে ওকে পরাস্ত করতে পারবে। কিন্তু আকাশ একসময় ভয় পেতে থাকে এবং সম্পর্কটাও তিক্ত লাগতে শুরু করে। টিপিক্যাল পুরুষ মেন্টালিটির কারণে আকাশের এখন মনে হচ্ছে যে ওর আর অনিন্দিতার গল্পে অনিন্দিতাই একমাত্র ভিলেন। ও জালে ফেসেছে, অথচ নিজের মনকে কন্ট্রোল করে অনিন্দিতাকে উপেক্ষা করার মতো সাহসী পদক্ষেপ নিতে পারেনি। রাহুলের সঙ্গে ওর দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, তবুও ওর একটা ভাবনা তৈরি হলো যে রাহুল নিজে বাঁচতে ওকে বলি দিয়েছে। আসলে আকাশ মনে মনে প্রস্তুত হচ্ছে, যদি কখনো ঘটনাটি সামনে আসে তবে ও কীভাবে ভিকটিম রোল প্লে করবে। অথচ এই সম্পর্কে অনিন্দিতার সাথে সাথে ও স্বতঃস্ফূর্ত ছিল সমানই। আকাশের জীবনে সব কিছু শান্তিপূর্ণভাবে চলছে। সংসার জীবনে যেটা ঝামেলা হতে পারে সেটাই নিষিদ্ধ সম্পর্কটা। তাই এই সম্পর্কের একপাক্ষিক ইতি টেনে অনিন্দিতাকে সমস্ত সাইট থেকে ব্লক করে দিল। ঝিলমিল তার বিবাহিত জীবনের সবচেয়ে সুন্দর সময়টি অতিবাহিত করছে। হৃদয় মানুষ হিসেবে একটু রাগী, জেডি হলেও স্বামী হিসেবে চমৎকার। ঝিলমিলের মনে হয় ওরা স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা। যেভাবে আগলে রাখে, যত্ন নেয়, তাতে স্বামী কম, প্রেমিকই বেশি মনে হয়। যদি ক্ষমতা থাকত তবে অতীতে প্রাক্তনের জন্য যে সময়টা নষ্ট করেছে সেটাও হৃদয়কে দিয়ে দিত। সুদর্শন স্মার্ট পড়ুয়া ছেলেটার জন্য যে অনুভূতি প্রকাশ করেছিল সেটা না করে আড্ডাবাজ বাইক নিয়ে ঘোরা ছেলেটার জন্য রাখত। হৃদয় ওর জেদকে প্রশ্রয় দেবার পাশাপাশি আরও একটা কাজ করে নিয়েছে ইতিমধ্যে। ঝিলমিলের ভাঙ্গা মনের অনেকখানি জায়গা জুড়ে দখল করে নিয়েছে। হৃদয়কে অনেকক্ষণ না দেখলে দেখতে ইচ্ছে করা, কল রিসিভ না করলে বিপদের কথা ভেবে ভয় পাওয়া, আবার চোখে চোখ রাখলে স্পর্শ করলে উত্তেজনা উন্মাদনা তৈরি হওয়া, সব কিছু যে প্রেমের অনুভব ঝিলমিল জানে। হৃদয় হয়তো বুঝতে পারে, তাই ওকে আয়োজন করে ভালোবাসি বলার প্রয়োজনও বোধহয় নেই। একই অনুভূতির সঙ্গে হৃদয়ত সমানভাবে পরিচিত। 2 মাস পর আকাশ নতুন ফ্ল্যাট দেখেছে। ফার্নিচার কেনা, ফ্ল্যাট রেডি হতে 3 মাসের একটা সময় নিয়েছিল। চৈতি ভীষণ খুশি, কারণ স্বামী তার কথা শুনেছে। অন্যদিকে বাবা মা দুঃখ পেলেও সেটা প্রকাশ করে বিশেষ সহানুভূতি অর্জন করল না। আকাশ সরাসরি তাদের দিকে আঙুল তুলে বলেছে যে তাদের ডিসিশনে ওর জীবনে অনেক ভুল হয়েছে, আর এখন নিজের জীবনের সিদ্ধান্ত নেবার মতো ম্যাচুরিটি ওর আছে, তাই ওকে কোনো ধরনের পরামর্শ দেবার দরকার নেই। সবকিছু ঠিকঠাক করে সপ্তাহখানেকের মধ্যে নতুন বাসায় উঠবে। সুযোগ পেলেই চৈতি চলে যায় শপিং করতে, ঘর সাজানোর শখের জিনিস কিনে ফেলে। আজ আকাশকে নিয়ে বেরিয়েছে আড়ংয়ে যাবে বলে। সন্ধ্যের পর গাড়ি নিয়ে বেরিয়েছে। চৈতির চাচা গাড়ি ফিরিয়ে দিয়েছে। আকাশ নির্লজ্জের মতো সেই গাড়ি ব্যবহার করলেও অন্য কেউ করেনি এখনও। মিঠাপুকুর লেন থেকে গাড়ি বেরোনোর সময় চৈতি আকাশকে বলল, এই যান, একটু গাড়ি থামাও। আকাশ গাড়ি থামিয়ে জানতে চাইল, কিছু কিনবে? এই আপু, কেমন আছেন? আপুটা আর কেউ নয়, ঝিলমিলি। টুটুলের ক্লাসমেট পিঙ্কির সাথে হঠাৎ দেখা হয়, রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। ঝিলমিল স্বর্ণার বাসায় যাবে বলে বেরিয়েছে। আজ আবার স্বর্ণাকে দেখতে পাত্রপক্ষ আসবে। ঝিলমিল প্রথমে খেয়াল করল না, চৈতি আবার নাম ধরে ডাকল, এই ঝিলমিল আপু। আকাশ হচ্চকিয়ে গেল। ঝিলমিলকেও স্পষ্ট দেখেনি, তাই প্রথমে বুঝতে পারেনি। ও চাপা গলায় বলল, ওকে ডাকছো কেন? কেন, কি সমস্যা? জলে নাকি? আকাশ দাঁতে দাঁত চেপে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ চৈতি, সিন ক্রিয়েট করো না।
চৈতি স্মিত হেসে গাড়ি থেকে নেমে গেল। ঝিলমিল শুনতে পেয়েও রেসপন্স করেনি। চৈতি গিয়ে বলল, শুনতে পাচ্ছেন না আমি ডাকছিলাম? ঝিলমিল তাকালো। আজও একটা মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখেছে, কিন্তু ওকে এক্ষুনি যে প্রশ্নটা করল সেটা বলার ধরন কর্কশ স্বরে ছিল। না, ওর সঙ্গে কথা বলছিলাম। কেমন আছেন? সেই যে দেখা হলো, তারপর তো আর আপনাদের দেখিই না। ঝিলমিল বিরক্ত হলো। এই মেয়ে স্বামীকে গাড়িতে বসিয়ে ওর সঙ্গে খেজুরে আলাপ জুড়েছে, নিশ্চয়ই অন্য উদ্দেশ্য আছে, অপমান করতে চাইছে আবার। এদের তো একটাই কাজ। ঝিলমিলের রাগ হলো, এভাবে রাস্তায় অপমান করবে? আমি ভালো। কোথাও যাচ্ছেন? হ্যাঁ। কোথায় যাবেন? চলেন নামিয়ে দেই। ঝিলমিল হঠাৎ আগুন চোখে তাকিয়ে বলল, আমি হৃদয়ের জন্য অপেক্ষা করছি। আরে ভাইয়া তো আছেই সবসময় আপনার সেবায়, আজ আমাদের সাথে চলেন, আপনার ভাইয়া ড্রাইভার হিসেবে ভালো। ঝিলমিল কঠিন গলায় বলল, আমি যাব না, আপনি যান এখন। চৈতি এবার ঝিলমিলের হাত ধরে বলল, আরে চলেন না। এই পর্যায়ে ঝিলমিল ধৈর্যহারা হয়ে চৈতিকে ধাক্কা দিয়ে বলল, আমি বললাম না যে যাব না, তারপরে হাত ধরে টানছেন কেন? চৈতি ধাক্কাটা সামলে উঠতে পারল না, পড়ে গেল। আকাশ এতক্ষণ গাড়িতে বসে সবকিছু দেখছিল। চৈতিকে পড়ে যেতে দেখে বেরিয়ে এলো। ঝিলমিল প্রচণ্ড চিৎকার করে বলল, অসভ্য ইতরের দল, কি চাস তোরা? চৈতি একাই উঠে দাঁড়ালো। স্টেশনারি দোকানে ছোট কিছু ছেলে ছিল, ওরা দৌড়ে এলো। এতক্ষণ ওরাও দেখছিল ব্যাপারটা। একজন এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? ঝিলমিল তখন রাগে কাঁপছে, বলল, আমার হাত ধরে টানা হেঁচড়া করছে, কেন করছে আমি জানি না। আকাশ চৈতিকে ধরে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করে বেরোতে গেল। পাড়ার ছেলেপেলেগুলো গাড়ি আটকে দিল। অল্প বয়সী ছেলেগুলো একটা উপলক্ষ পেয়েছে, তাই তারা ঝাঁপিয়েও পড়েছে। রাত 8টা বাজে। হৃদয়দের বসার ঘরে বসে আছে সবাই। দুজনের বাড়ির লোক ছাড়াও পাড়ার কয়েকজন মুরব্বী। হৃদয় স্থির হয়ে বসে আছে। ঝিলমিল নিজের ঘরে। স্বর্ণাকে টেক্সট পাঠিয়ে জানিয়েছে যে ও যেতে পারছে না। ওর জীবনে এই একটা মাত্র সমস্যা আছে, যেটা কিছুতেই পিছু ছাড়ছে না। জাহানারা আক্ষেপ করে কার কাছে যেন বলছেন, ওগো নজর খারাপ। একদিন আসছিল বউ দেখতে, তারপর 15 দিন বউ বিছানা ছেড়ে উঠতে পারে না। বোঝেন কি জিনিস? তালুকদারের বউ তো কাল নাগিনী। হৃদয় স্থির হয়ে বসে আছে। আজ যেটা ঘটেছে সেটা মাত্রাতিরিক্ত ছিল। আর তো চুপ করে বসে থাকা যায় না। হৃদয়ের আজ মারামারি করার মেজাজ ছিল, কিন্তু সবাই মিলে সামলেছে। পাড়ায় দুজনের ঝামেলা আছে, দ্বন্দ্ব আছে, সেটা সবাই জানে। দুজন দুজনকে এড়িয়ে চলবে এটাও স্বাভাবিক। তবু কেন দুদিন পর পর নাটক হচ্ছে? হৃদয় এতক্ষণ ঝিলমিলের কাছে আসেনি। আজ ওর রাগ দেখে ঝিলমিলেরও ভয় লাগছে। ওই পরিস্থিতিতে যেটুকু প্রতিক্রিয়া ওর দেখানো উচিত সেটুকুই দেখিয়েছিল। হৃদয় আবার ওর ওপর রেগে নেই তো? ঘরে এসেই শার্টটা খুলে বিছানার ওপর ছুঁড়ে মারল। ঝিলমিল শুকনো ঢোক গিলল। ও বুঝতে পারছে না রাগটা আসলে ওর জন্য নাকি শয়তানগুলোর জন্য। ঝিলমিল পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, পানি খাও। হৃদয় রাগী গলায় বলল, আমি পানি চেয়েছি। ঝিলমিল গ্লাসটা সরিয়ে রাখল। হৃদয় দাঁতে দাঁত চেপে বলল, এত বড় সাহস ওদের, একেবারে খুন করে ফেলতে ইচ্ছে করছে। ঝিলমিল স্মিত হাসল। রাতের অনেকটা সময় ও হৃদয়ের এই রাগ দেখল। একের পর এক সিগারেট ধরিয়ে ফেলে দিয়ে রাগের বহিঃপ্রকাশ করেছে। মাঝে মধ্যে আকাশকে খুব খারাপ গালি দিয়েও রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ঝিলমিল হৃদয়ের এই রূপ উপভোগ করেছে। ঘুমাতে যেতে বলায় আবারও ওর দিকে কঠিন চোখে তাকালো। এবারও ঝিলমিল খানিকক্ষণ চুপ করে থেকে হৃদয়ের পাশে বসল। কিছু সময় পলকহীন চোখে হৃদয়কে দেখল। হৃদয় নরম গলায় জিজ্ঞেস করল, কে? ঝিলমিল জবাবে কিছু বলল না। হৃদয়ের মুখটা নিজের দিকে টেনে ওর ঠোঁটে গাঢ় একটা চুমু খেল। রাত 2টা বাজে। এখনও পর্যন্ত তালুকদার ম্যানশনের কেউ ঘুমায়নি। ইশিকা 11টার দিকে এসে পৌঁছেছে। আকাশের ইচ্ছে করছে মেরে মেরে চৈতির কয়েকটা দাঁত ফেলে দিতে। রাহেলা আজকের ঘটনায় মর্মাহত হবার বদলে খুশি হলেন। তিনি এখন কোনোভাবেই চৈতিকে পছন্দ করতে পারছেন না। দুয়ে 4 দিন হয় এসেছে, আর এসেই আকাশকে তার থেকে আলাদা করার চেষ্টা করছেন। রাহেলা খুব কষ্ট পেয়েছেন। নীরবে কত চোখের জল ফেলেছেন। মোনাজাতে আল্লাহকে ডেকে বলেছেন কোনো একটা উপায়ে ছেলের যেন মত বদল হয়। আজ সন্ধ্যার ঘটনাটি হতে পারে ওদের আলাদা হবার উপলক্ষ। রাহেলা চৈতির পক্ষ নিয়ে কিছু তো বলছেনই না, আজ ঝিলমিলের বিপক্ষেও কিছু বলছেন না। চৈতি আজ শান্ত আছে। আজকের ঘটনায় দোষ অনেকটা ওর অ্যাপ্রোচটা সুইট হলেও মনে অন্য কিছু চলছিল। ও চেয়েছিল প্রাক্তন প্রেমিক যুগল মুখোমুখি হলে দুজনের প্রতিক্রিয়া কি হয়। আকাশের ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুঁজে একটা কিছু পায়নি। ও জানতে চায় এই দুজন ঠিক কতটুকু পানিতে নেমেছিল। আরও একটা ব্যাপার চৈতির মধ্যে আছে, নিজেকে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দরী ভাবে।
বড়লোক বাপ চাচার একমাত্র আদরে মেয়ে। পুরোপুরি আত্মকেন্দ্রিক মানুষ হয়েও ঝিলমিলকে দেখে ঈর্ষা অনুভব করেছে। স্ট্যাটাসের দিক থেকে ঝিলমিল ওর সঙ্গে পাল্লা দিতে না পারলেও একাডেমিক পড়াশোনার রূপ দিয়ে ঠিকই পাল্লা দেবার মতন। তার উপর স্বামীর প্রাক্তন, এখনও কতটুকু তার হৃদয়ে জায়গা করে আছে কে জানে। চৈতি মাজেদা খালার সঙ্গে যখন কথা বলেছিল তখন একটা ব্যাপার খেয়াল করেছে। মাজেদা খালা বারবার বলেছে খুব ভালো মেয়ে, এমন শান্ত ভদ্র সুন্দর মেয়ে মিঠাপুকুর লেনে আর একটাও নেই। মেইলি জেলাসি আপনা আপনিই এসে গিয়েছিল চৈতির অবচেতন মনে। তারপর ঝিলমিলকে সামনাসামনি দেখল, ভালো করে কথা বললেও ঝিলমিলের প্রতি মুগ্ধ হতে পারল না। মুগ্ধ হবার প্রশ্নই আসে না, কারণ স্বামীর প্রাক্তন। আজকে ঝিলমিলকে রাস্তায় দেখে ওর মাথায় মজা দেখার ভূত চাপল। দুজনকে নাস্তানাবুদ করার সুযোগ হেলায় নষ্ট করতে চাইল না, কিন্তু ওর হিসেবে ভুল হয়ে গেছে। সেদিন হৃদয়দের বাসায় শান্ত নম্র বিনয়ী ঝিলমিলকে দেখে কোনোভাবেই বুঝতে পারেনি ওর মধ্যে তেজ থাকতে পারে। বিনয় যারা নত থাকে তাদেরকে হেনস্থা করা সহজ, কারণ এরা নিজে অসম্মানিত হলেও অন্যকে অসম্মান করতে পারে না। এদের নীতিবোধ প্রখর হয়। কিন্তু চৈতির সমস্ত প্রেডিকশন ভুল প্রমাণ হয়েছে। খুব সামান্য ঘটনায় এমন ধাক্কা খাবে সেটা ভাবা তো দূরে থাক, কোনোদিন কল্পনায়ও আসে না। ধাক্কা দেয়াটা ঝিলমিল বাড়াবাড়ি করলেও সবাই ওর দোষটা দেখবে। ও কেন জোর করে হাত ধরেছিল? এই, তোর বাড়ির লোককে এবার জানাসনি? তোর 14 গোষ্ঠী কাল আসবে না মরতে? চৈতি আকাশের দিকে তাকালো। আকাশ ওকে অনেকক্ষণ ধরে তুই সম্বোধনে কথা বলছে। চৈতি রক্ত চক্ষু নিয়ে একবার তাকালো। আকাশ তাতেও ক্ষেপে গেল, পারলে ওকে যেন গলা টিপে মারে। প্রথম দিকে অত প্রতিক্রিয়া না দেখালেও যখন পাড়ার লোকজন কাল সকালে ক্লাবে থাকতে বলেছে, সভাপতি নাকি কথা বলবে, তখন থেকে আকাশের সমস্ত রাগ বেরোতে শুরু করেছে। আকাশ ঠান্ডা গলায় বলল, কাল তুই বাপের বাড়ি যাবি, তোরে আমি তালাক দেব, সব টাকা গুনে গুনে দেব তোর বাপ মায়ের মুখের ওপর। চুপ চুপ, ছি, বস্তিবাসীর মতো ঝগড়াঝাটি, ছি ছি ছি। তালুকদার সাহেব অবশ্য পরিবেশ শান্ত করার চেষ্টা করলেন। তিনি আকাশকে ধমক দিয়ে বললেন, যাও ঘরে, কাল সকালের মিটিংয়ে কি জবাব দিবা সেটা নিয়ে ভাবো। নিজেদের ঝামেলা যেন বাইরের মানুষ না বুঝতে পারে। জবাব আর কি দিবে? ও তো শুধু বেয়াদবি শিখছে, সেখানেও তাই করবে। চৈতি কেঁদে ফেলল। এমন একটা ঘটনা যে বাসায় কল করেও বলতে পারবে না। তাছাড়া ভয়ও পাচ্ছে, আকাশ যদি রাগের মাথায় সত্যিই তালাক দিয়ে দেয়। তালুকদার সাহেব চৈতির উদ্দেশ্যে শান্ত স্বরে বললেন, তুমি কালকে বুঝে শুনে কথা বলবা। সব জায়গায় বেয়াদবি মানায় না। তোমার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন উঠবে। তোমার আব্বা আম্মা কি বেয়াদবি শিখাইছে তোমাকে? চৈতি নিঃশব্দে কাঁদছে। দৃশ্যটা ইশিকার কাছে খুব ভালো লাগছে। অনেক নাকানি চুবানি খাইয়েছে ওদের। কাল ক্লাবে যদি ওকে নাকানি চুবানি খাওয়ায় তাহলে ভালোই হয়। রাহেলা ব্যঙ্গাত্মক স্বরে বললেন, তোমার শ্বশুর কি বলছে বুঝতে পারছো? আর যদি তোমার মনে হয় আবারও তেরা কাজকর্ম করবা, তাহলে সকালের গাড়িতে সাতক্ষীরা চলে যেও। এত নাচ আমাদের সইছে না আর। আকাশ থম মেরে বসে আছে। বাবা মায়ের কথাগুলো ঠিকঠাক কানে ঢুকছে না। চোখের সামনে ভেসে উঠছে সন্ধ্যের দৃশ্যটা। আর চৈতি ভাবছে কিভাবে এই সমস্যাটা উতরে যাওয়া যায়। একবার এটা সামলাতে পারলে সবগুলোকে দেখে নেবে। কনুয়ের ছিলে যাওয়া অংশটার ব্যথাও ও মনে রাখবে। জাহান্নারা ঝিলমিলকে বললেন, ভয় পাবা না, আমরা তো আছি সবাই। যা জিজ্ঞেস করবে তার সত্যি জবাব দিবা। ঝিলমিল স্মিত হাসল। হৃদয় গম্ভীর গলায় বলল, এটা না বলে ওকে বলো যে স্পষ্ট করে যেন সে এখানে কথা বলে, মিউ যেন না করে। জাহান্নারা ছেলেকে খেয়াল করছেন কাল থেকে। অহেতুক রাগ দেখাচ্ছে বউয়ের ওপর। আস্তে ধীরে খাচ্ছে বলে ধমকের সুরে বলল, রুটিগুলো আরও আস্তে করে টুকরো করো, ওর ভীষণ ব্যথা পাচ্ছে। ঝিলমিল জবাবে কিছু বলেনি। বেটা মানুষের এমন রাগ জাহানারা দেখতে পারেন না। ছেলে বলে কিছু বলছেন না। তবে মোল্লা সাহেব তার সঙ্গে এমন করলে তিনি 2-3 ঘন্টা গজগজ করতেন। এই মেয়েটা এখনো নতুন, তাই শান্ত আছে। ঝিলমিল ঘরে ঢুকেই বলল, তুমি আমার উপর কেন রেগে আছো? হৃদয় শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দিল, আমি তোমাদের উপর রেগে নেই, জানোয়ারের বাচ্চার উপর রেগে আছে। ওকে কয়েকটা লাথি মারতে পারছি না বলে নিজের উপর রেগে আছে। তাহলে আমার উপর রাগ দেখাচ্ছ কেন? হৃদয় ঝিলমিলের দিকে গভীর চোখে তাকালো। শান্ত গলায় বলল, তাহলে কার উপর দেখাবো? ঝিলমিল নীরব চোখে খানিকক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিল। হৃদয় নিজে তৈরি হয়ে আগে বেরিয়ে গেল। ঝিলমিল যাবে মায়েদের সঙ্গে। সকাল 10:30 বাজে। মিঠাপুকুর লেন ক্লাব ঘরে প্রায় 40টা চেয়ার পেতে রাখা। সেই চেয়ারগুলো ভর্তি হয়েও আরও 20-22 জন মানুষ দাঁড়িয়ে আছে। আজ ছুটির দিন নয়, তবুও এত মানুষ জমেছে। মানুষের এমন স্বভাব, অন্যের জীবন, অন্যের ঘর সংসার নিয়ে আগ্রহের শেষ নেই। ঝিলমিলরা পৌঁছানোর আগেই আকাশরা এসেছিল। জাহানারা রাহেলার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ।
রাহেলা বিমর্ষ মুখ করে অন্যদিকে তাকিয়েছিলেন। ভুল করেও জাহানারার দিকে তাকালেন না। হৃদয়ের সাথে ঝিলমিলের চোখাচোখি হতেই হৃদয় আশ্বস্ত করল ইশারায়। ঝিলমিল স্মিত হাসল। সকলের চোখ ঘুরিয়ে ফিরিয়ে ওর আর চৈতির দিকে। তবে ঝিলমিলকে তেমন বিচলিত লাগছে না। রাতে ভালো করে ঘুম হয়নি বলে চেহারায় আলগা ক্লান্তিভাব ছাড়া তেমন কোনো সমস্যা নেই। ওদিকে চৈতিকে আজ প্রথম সবাই সাজঝাড়া দেখল। মাথা ওড়না দিয়ে ঢেকে রাখায় চেহারায় ভদ্র একটা ছাপ এলেও খুব রুগ্ন লাগছে দেখতে। চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফর্সা চেহারা প্রাণহীন লাগছে। সভাপতি এলেন 10:40 দিকে। প্রাথমিক কথাটুকু বক্তৃতার মতো করে শেষ করে তিনি কাজের কথা এলেন। প্রথমে ঝিলমিলকে প্রশ্ন করলেন, কাল কি ঘটনা ঘটেছে সেটা সংক্ষেপে বলো, বেশি দেরি করবা না। মিঠাপুকুর লেনের সভাপতি হলেন সেলিম খান। তার কথাবার্তায় মিষ্টতা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তিনি যেটা ভালো কথা বলেন সেটাও কেমন যেন ধমকের মতো শুনতে লাগে। উপস্থিত জনতাদের মধ্যে মহিলার সংখ্যায় বেশি। মাঝে মধ্যে তারা গুজগুজ করে আলাপ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেলিম খান এসে হাঁকডাক দিতেই সব থেমে গেল। ঝিলমিল কথা বলতে গিয়ে টের পেল গলা শুকিয়ে গেছে। একটু সময় নিয়ে শুরু করল।